এমনই সংকট মুহূর্তে দরজায় এসে দাঁড়ালো জ্যোতিপ্রকাশ। সংকট মুহূর্তে কে দরজায় এসে দাঁড়ালো? জ্যোতিপ্রকাশ। অথবা সংকট নয়, জ্যোতিপ্রকাশের পক্ষে লগ্নটা শুভ। সাধারণ, তাহলে সময়টা কার জন্য, লগ্নটা কার জন্য শুভ? জ্যোতিপ্রকাশের জন্য। সাধারণ সুস্থ সময়ে দোতলায় বসে খবর পেল মহালক্ষ্মী। তাকে বাড়ির দরজার এদিকে মাথা গলাতে দিতেন কিনা সন্দেহ। ভৃত্যকে দিয়ে পত্রপাঠ বিদায় দিতেন। কিন্তু ঘটনাচক্রে আজ নিজেই তিনি দাঁড়িয়েছিলেন প্রায় বাইরের দরজার সামনে। উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষা করছিলেন বিশু কাকার। ছোকরা চাকর হীরালালকে দিয়ে খবর পাঠিয়ে। তাহলে চাকরটার নাম কি? হীরালাল। মুখোমুখি হয়ে গেল তার সঙ্গেই প্রথমটা যেন চিনতেই পারছিলেন না মহালক্ষ্মী। চোখটা ধাঁধিয়ে যাচ্ছিল। কি আশ্চর্য সুন্দর চেহারা হয়েছে জ্যোতিপ্রকাশের, কি বলিষ্ঠ দীর্ঘায়ত দেহ। এই লাইনটা তার যে শরীরের গঠন সম্পর্কে বলা হয়েছে। চোখের দৃষ্টিতে কি উজ্জ্বল বুদ্ধির দীপ্তি, কি অকুণ্ঠ সতেজ ভঙ্গি। হঠাৎ চোখ ধাঁধিয়ে দেবার মতোই যে। শুধু আশ্চর্য সুন্দরী নয়, আশ্চর্য রকমের বেহায়া। দিব্যি অনায়াসে এসে পায়ের ধুলো নিলে মহালক্ষ্মীর। আড়াল হবে প্রবাবলি, এটা বুঝতে পারছি না। আড়াল যেটুকু হলো সে শুধু বিদেশি সজ্জায় সজ্জিত দেহটাকে দেশি প্রথায় হেঁট করতে। চমক ভাঙলো পায়ে হাত পড়তে। ঈষৎ পিছিয়ে গিয়ে নীরস গম্ভীর স্বরে প্রশ্ন করলেন মহালক্ষ্মী, তুমি এখানে কি মনে করে? যে এই লাইনটা, তুমি এখানে কি মনে করে, কে কাকে বলছে কথাটা। গাড়িতে আস্তে আস্তে নিজেকে যে বেশ একটু তালিম দিয়ে এসেছে জ্যোতিপ্রকাশ, তা বোঝা যাচ্ছে, কারণ তখনকার সেই উদ্বিগ্ন অস্থির ভাব আর নেই, থাকলেও অন্তত বাইরে থেকে প্রকাশ্য নয়। পরিচিত ভঙ্গিতে হাতের টুপিটা দেয়ালের একটা হুকে আটকে রেখে চুলগুলোর মধ্যে আঙুল চালাতে চালাতে মৃদু হেসে উত্তর দেয় জ্যোতিপ্রকাশ, অনেক কিছুই তো মনে করে এসেছি মাসিমা, এখন আপনি শুনতে চাইলে হয়। আমি শুনবো এই আশা করেই তবে এসেছো তুমি? তা আশা নিয়েই তো জগৎ। এই লাইনটা কার উক্তি? কিন্তু তোমার কথা শোনবার মতো সময় আমার নেই, সেটা জেনে রাখাই ভালো বোধ হয়। কিন্তু বলতে যে আমাকে হবেই মাসিমা, শুনবো না বলে তাড়ালে চলবে না, পরে না হয় বিবেচনা করে তাড়াবেন। মহালক্ষ্মী নিষ্করুণ কঠিন মুখে বললেন, সহ্যের যে একটা সীমা আছে সেটা তুমি ভুলতে পারো জ্যোতিপ্রকাশ? আমার পক্ষে ভোলা সম্ভব নয়। কাকে বলা হচ্ছে এটা? আমি ক্ষমা চেয়ে নেবই প্রতিজ্ঞা করে এসেছি মাসিমা। ক্ষমা? আশ্চর্য, দেখছি অনেক দেশ ঘুরে এসে তোমার আর কি বেড়েছে জানি না, দুঃসাহসটা যথেষ্ট বেড়েছে। কিন্তু শুনে রাখো জ্যোতিপ্রকাশ, যদি জগতের সবাইকে ক্ষমা করতে পারি, তো পারি না আমার জীবনের শনিকে। তোমার গাড়িটা এখনো বাইরে আছে বোধহয়। আচ্ছা, আমার জীবনের শনিকে, আমার জীবনের শনিটা কে? বিদায় করে দেবার এই পরিষ্কার ইঙ্গিতটা সম্পূর্ণ অগ্রাহ্য করে জ্যোতিপ্রকাশ জোর করে একটু হেসেই বলে, না মাসিমা, ছেড়ে দিয়েছি গাড়িটাকে। এসেই চলে যাব বলে তো আসিনি, মনির সঙ্গে যে একবার দেখা করতেই হবে। কি কি বললে?
মহালক্ষ্মী ক্রুদ্ধ কণ্ঠে চাপা গর্জন করে ওঠেন, কি বললে জ্যোতিপ্রকাশ? আমার মুখের সামনে দাঁড়িয়ে এ কথা বলতে লজ্জা হলো না তোমার? কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন মাসিমা, যে ভুল এখনো শোধরাবার বাইরে চলে যায়নি, সেটা শোধরাবার সুযোগ কেন দেবেন না? কেবলমাত্র আপনার একটু সম্মতির বদলে, কেবলমাত্র আমার, তাই বা তুমি নিশ্চিত ধরে নিচ্ছ কোন সাহসে? বলতে পারো মণি আর তোমার মুখ দেখবে? মণি এখানে কার মুখ দেখার কথা বলা হয়েছে? হঠাৎ ঠোঁটের কোণে একটু বাঁকা হাসির আভাস দেখা দেয় জ্যোতিপ্রকাশের। সেটা তাড়াতাড়ি চাপা দিতে দিতে বলে, যদি দেখে। না, দেখবে না, দেখতে পারে না, আমি দেখতে দেব না। বড় বেশি উত্তেজিত দেখায় মহালক্ষ্মীকে। মহালক্ষ্মীর পক্ষে আর ধৈর্যের বাঁধ রাখা ক্রমশই কঠিন হয়ে পড়ছে। না, আর প্রশ্রয় দেওয়া নয়, ভদ্রতার আবরণটুকু ফেলে দিয়ে দূর হও কথাটাই বোধহয় বলতে যাচ্ছিলেন, থামতে হলো। ঘটনাস্থলে বিশু কাকা এসে হাজির, পিছনে হীরালাল। বিশু কাকা প্রথমটা ঢুকেই তৃতীয় ব্যক্তির উপস্থিতি আমলে না এনে হন্তদন্ত অবস্থাতেই বলে ওঠেন, ব্যাপার কি লক্ষ্মী? মেয়েটা হারিয়ে গেল মানে কি? কি করে হারালো? কখন হারালো? গেছিল কোথায়? কার সঙ্গেই বা গেছিল? মহালক্ষ্মী এতগুলি কথার একটিও উত্তর না দিয়ে জ্যোতিপ্রকাশকে উদ্দেশ্য করে গম্ভীরভাবে বলেন, আচ্ছা, তুমি এখন এসো গিয়ে, ব্যস্ত রয়েছি। বিশ্বনাথ বাবুর যেন এতক্ষণে চৈতন্য হয়, সমীহপূর্ণ দৃষ্টিতে একবার জ্যোতিপ্রকাশের আপাদমস্তক নিরীক্ষণ করে নিয়ে কণ্ঠস্বরকে খাদে নামিয়ে বলেন, ছেলেটি কে লক্ষ্মী? দেখিনি তো কোনোদিন। এই লাইনটা কে বলছে? কার সম্পর্কে বলছে? না, এ বাড়িতে এর আগে আসেনি কোনোদিন। মহালক্ষ্মী নীরব নিষ্পৃহ কণ্ঠে উত্তর দেন, ছিল না এদেশে, ওর বন্ধুর ছেলে। বিশ্বনাথ যেন মস্ত ভরসা পান, তাড়াতাড়ি বলেন, তাই নাকি? তাহলে তো ভালোই হলো। থানায় ডায়েরি টাইরির করা হাঙ্গেমে ব্যাপার। এ ছেলেটি তো বেশি ব্যস্ত আছো নাকি বাবা? জ্যোতিপ্রকাশ অভিবাদনের ভঙ্গিতে মাথাটা ঈষৎ ঝুঁকিয়ে স্মিত হাস্যের সঙ্গে বলে, মোটেই না, আনন্দের সঙ্গেই আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু ঘটনাটা কি? কারো ছেলে মেয়ে কিছু হারিয়ে গেছে মনে হচ্ছে। বিলক্ষণ। কারো কি? লক্ষ্মীর ভাইঝির মেয়ে। আহা, বেচারা বিধবার একমাত্র সন্তান। কিন্তু গেল কি করে বল দেখি লক্ষ্মী? কোন রাস্তা বরাবর হারিয়েছে সেটা জানাতে হবে তো থানায়। গিয়েছিল কোথায়? আহ, জীবনে যদি আর বিশু কাকার মুখ দেখতে না হতো মহালক্ষ্মীকে, কুক্ষণে তিনি কলকাতায় এসে এর শরণ নিয়েছিলেন। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে উপকারের চাইতে অপকারই বেশি হচ্ছে এদের কর্তাগিন্নির দ্বারা। এই লাইনটা কাদের দ্বারা? তবু কথার উত্তর দিতেই হবে। সভ্যতা, ভব্যতা, সমাজ শৃঙ্খলা এদের দাবি সর্বাগ্রে। এদের নৈবেদ্য না জোগালেই নয়। অতএব বলতেই হয়, যায়নি কোথাও বাড়ি থেকে। হঠাৎ সকালে উঠে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু থানায় ডায়েরি করা কি খুব বেশি শক্ত বিশু কাকা? তুমি পারবে না? সে কি কথা? পারবো না তো? পারবো না তা তো বলছি না। এর যদি অসুবিধে হয় তো কাজ কি? তবে দু একজন বেশি লোক থাকলেই ভালো হতো ভেবে বলছিলাম। কলকাতার মতো দুর্দান্ত শহর, বাচ্চা একটা মেয়ে। আচ্ছা, তাহলে তো পালিয়েই গেছে মনে হচ্ছে। কেন বলো তো? মায়ের কাছে গালমন্দ কিছু খায়নি তো? অভিমানী। মহালক্ষ্মী রূঢ় কণ্ঠে, কঠিন কণ্ঠে বলেন, মায়ের কাছে গালমন্দ না খেয়ে কে কবে মানুষ হয়েছে বিশু কাকা? তা বলে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে কটা ছেলে মেয়ে? মাথাটাই একটু কেমন কেমন মেয়েটার। এই লাইনটা ওকে।
আহা, অমন মেয়েটি সরস্বতী প্রতিমা খানির মতো দেখতে, যা বলেছ ঠিক। মাথাটাই বোধহয় একটু নইলে এই তো এত আসি যাই, কই কখনো কথাবার্তা বলতে শুনিনি। যাক, পরিষ্কার করে সব বলে দাও দেখি, লিখে নি। বলবার কি আছে, তুমি তো দেখেছো। আহা, তা তো দেখেছি, তবু বয়স কত, নাম কি, বাপের নাম, পালাবার কারণ, সব বিষয় না জানলে। তবে একটু বসো তুমি, আবার মাথাটা কেমন করছে। বলে জ্যোতিপ্রকাশের দিকটা একটা জ্বলন্ত দৃষ্টি হেনে হঠাৎ পিছন ফিরে চলে যান মহালক্ষ্মী। সে দৃষ্টি যেন জ্যোতিপ্রকাশের ধৃষ্টতা এবং নির্জল্যতাকে, নির্লজ্জতাকে চাবুক মেরে যায়। জ্যোতিপ্রকাশ অবশ্যই সত্যি এতটা নির্লজ্জ নয়। তৃতীয় ব্যক্তির উপস্থিতি মাত্রেই চলে যেত সে। আচ্ছা, তারপরে হচ্ছে, যে কিন্তু বিশু কাকা এমন একটা অদ্ভুত আকস্মিক ধুয়ো নিয়ে এসে হাজির হলেন যে চট করে চলে যাওয়া চলে না। তাছাড়া তিনি যে আবার জ্যোতিপ্রকাশকে মুরব্বি ঠাউরে বলছিলেন, কথার মাঝখানে যাবেই বা কি করে, গটগট করে। অবশ্যই তেমন করে মহালক্ষ্মী যেতে পারেন, গেলেনও। আশ্চর্য হবার কিছু নেই তাতে। মেয়েরা কে কবে আদব কায়দার ধার ধারে। বিশু কাকা দিন দুঃখী নয়। বিশু কাকা দিন দুঃখী নয়, মহালক্ষ্মীর কাছে হাত পাততেও আসেন না, তবু মহালক্ষ্মীকে রীতিমতো জয় করেন তিনি, অকারণেই করেন। তারপরে হচ্ছে, একজনের শৌখিন রোগবিলাসকে প্রাধান্য দেওয়া যে নিতান্তই দৃষ্টিকটু, এটা অনুভব করে জ্যোতিপ্রকাশের সামনে বেচারা বুড়ো ভদ্রলোক কেমন যেন কুণ্ঠিত হয়ে পড়েন। তাই আরেকবার পূর্ব কথারই পুনরাবৃত্তি করে কতকটা সহজ হতে চেষ্টা করেন। আহা, বিধবার একমাত্র সন্তান, আশ্চর্য, পালিয়ে গেল কি করে। কৌতূহল হলেও এ বাড়িতে কোনো কিছুতে কৌতূহল প্রকাশ করা জ্যোতিপ্রকাশের পক্ষে শোভন নয়। আচ্ছা, কি জ্যোতিপ্রকাশের জন্য শোভন নয়, সেটা হলো কৌতূহল প্রকাশ করা। ঠিক আছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এবং এরকম অবাঞ্ছিতের বেশে দাঁড়িয়ে না থেকে চলে যাওয়াই, তবু কেন প্রস্থানোদ্যত গতিকে আবার ফিরিয়ে নিতে ইতস্তত করে। এ বাড়ির মাটিতে দাঁড়িয়ে থাকা এখন যত কঠিন, ভবিষ্যতে আর এ বাড়ির চৌখাট ডিঙানো তার চাইতেও কঠিন বলেই কি। একবার দেখা হয় না মনির সঙ্গে, এক মুহূর্তের জন্য কথা কইবার সুযোগ না হোক, শুধু চোখাচোখি, একটি দৃষ্টিপাতের ভিতর দিয়েই কি সংগ্রহ করা যায় না সমস্ত সংবাদ। জ্যোতিপ্রকাশ সম্বন্ধে মনি কি ভাব পোষণ করছে, সেটা কেবল মহালক্ষ্মীর কণ্ঠেই শুনে চলে যেতে হবে, এইটুকুই কি চেষ্টার শেষ জ্যোতিপ্রকাশের। কি অদ্ভুত জেদি স্ত্রীলোক এই মহালক্ষ্মী। একটা আকস্মিক বিপদে যেটুকু ধৈর্যচ্যুতি ঘটা মেয়েদের পক্ষে অতি স্বাভাবিক, সেটুকুও নেই। এই তো এক্ষুনি বিপদের মধ্য দিয়ে সব সহজ হয়ে যেত জ্যোতিপ্রকাশ নিজের গাড়িখানা নিয়ে বেরিয়ে পড়তো রাস্তায়, থানায় থানায় খবর নিয়ে বেড়াতো, খবর দিত খবরের কাগজের অফিসে অফিসে, রেডিও স্টেশনে পুরস্কার ঘোষণা করত মোটা টাকার, চষে ফেলতো কলকাতা শহর। শহর স্পেলিংটা দেখো। ছোট্ট একটা হারিয়ে যাওয়া মেয়েকে খোঁজার উপলক্ষ করে খুঁজে পেত ও বাড়িতে হারিয়ে যাওয়া স্থান, কিছুই হবে না।
এখানে বিধবা ভাইজির একমাত্র সম্বলটুকু খোয়া যেতে বসার দুঃখে মন কেমন নয়, মূল্যবান মাথা ধনী গৃহিণীদের যেটা রঙের তাস। বিধবা ভাইজির একমাত্র সম্বলটুকু খোয়া যেতে বসার দুঃখে মন কেমন নয়, মূল্যবান মাথা ধনী গৃহিণীদের যেটা রঙের তাস। অসুবিধাকর অবস্থায় পড়লেই যেটা তুরুপ করে জিতে যাওয়া চলে। আমি তাহলে যাই। কুণ্ঠিত হাস্যে বিশ্বনাথ বাবুকে উদ্দেশ্য করে এইটুকু মাত্র বলে জ্যোতিপ্রকাশ এবার যথার্থই যাবার জন্য পা বাড়ায়। এসো বাবা, দেখি আমি একা যা পারি ব্যাপারটা। এসব কাজে একাধটা সঙ্গী হলে সুবিধে হয়। বাড়িতে তো থাকবার মধ্যে দুটো ভূতের মতন চাকর, কি বলবো বলুন। আমি যে এ সম্বন্ধে কিছুই জানি না, বিলক্ষণ। সে কি কথা, তোমার কি দোষ? লক্ষ্মীরই যে এক এক সময় কি খেয়াল চাপে, মানে আর কি ভাবনা চিন্তার মন মেজাজ ঠিক থাকেও না সব সময়। কি আর করবে তুমি, এসো তবে। এখানে আর তেমন কিছু লাইন নেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দোতলার বারান্দার দিকে তাকালো জ্যোতিপ্রকাশ। দোতলার বারান্দায় কি রয়েছে? কেউ সেখানে অপেক্ষা করছে কিনা দেখবে না? জ্যোতিপ্রকাশের জন্য উদ্যত হয়ে আছে বজ্রগর্ভ দুটি চোখের অগ্নিদৃষ্টি, না সকরুণ মমতায় স্নিগ্ধ আনম্র দুটি আঁখি পল্লব। একবার দুবার তিনবার বারবার পায়চারি করতে হয় জ্যোতিপ্রকাশকে। বিপরীত দিকের ফুটপাতে অকারণে কিনতে হয় একটা পানের দোকানের বাজে মার্কা সিগারেটের প্যাকেট। আর শেষ মুহূর্তে হতাশ হয়ে ফিরে যাবার পূর্ব মুহূর্তে সার্থক হয়ে ওঠে সমস্ত চেষ্টা। না, অগ্নিবর্ষী নয়, মমতায় করুণ নয়, অপরাধে কুণ্ঠিত নয়, আবেদন ব্যাকুল ব্যগ্র বিস্ফারিত দুটি চোখ। কিন্তু চোখ কি কণ্ঠের চাইতে কম মুখর, ভাষার আহ্বানের চাইতে কম জোরালো? কালো চোখের নিঃশব্দ আহ্বান, কেবলমাত্র আত্মসম্মান বাঁচাবার অজুহাতে অনায়াসে উপেক্ষা করা চলে এই আহ্বান। মহালক্ষ্মীর যেহেতু, তবে জ্যোতিপ্রকাশকে কিছু বেশি বুদ্ধিমান বলা যায় না। তিনিও তো তার নিজের হিসেবে আত্মসম্মান বজায় রাখতেই হিমশিম খেয়ে যাচ্ছেন, জলাঞ্জলি দিতে বসেছেন হৃদয় ধর্মকে। ও ফুটপাত থেকে এদিকে আসতে আসতে হঠাৎ আনন্দে অবশ হয়ে আসে সমস্ত শরীর। আশ্চর্য, এটা এতক্ষণ মনে পড়েনি। এমন প্রকৃষ্ট একটা কারণ রয়েছে হাতে। টুপিটা যে এখনো ঝুলে মরছে মহালক্ষ্মীর দালানের দেয়ালে। মহালক্ষ্মী তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছেন বলে যে টুপিটা বিসর্জন দিয়ে আসবে তার মানে কি? বরং সেই জন্যেই আরো নিয়ে আসা দরকার। অতএব গটগট করেই আবার ঢুকে পড়া যায় ও বাড়িতে। যে বাড়ি বাইরের কপাট বন্ধ করে দিয়েও অন্তরের বাতায়ন খুলে ডাক দেয়। কিন্তু এমন একটা নাটকীয় দৃশ্যের জন্য কি প্রস্তুত ছিল জ্যোতিপ্রকাশ? কপাট ঠেলবার সঙ্গে সঙ্গেই যেটা দৃষ্টিগোচর হলো, তুমি চলে যাচ্ছ, বারে বাড়ি দায়িত্ব এড়িয়ে পালাবে তুমি? তা হবে না। টুনিকে খুঁজে বার করতেই হবে তোমায়। সব দায়িত্ব তোমার। এ হারিয়ে গেলে আমি বাঁচবো না। ও বড় দুঃখী, বড় অভিমানী। ঝড়ে আছড়ানো লতার মতো প্রায় পায়ের ওপর যে এসে লুটিয়ে পড়ে, নিতান্তই তাকে কুড়িয়ে তুলতে হয় জ্যোতিপ্রকাশকে। কারণ দাঁড়িয়ে থাকার অবস্থা না ক্ষমতা তার আর ছিল না। মহালক্ষ্মী বোধ করি তখন একটু সুস্থ হয়ে বিশু কাকাকে বসিয়ে নির্জনে গুছিয়ে গাছিয়ে বিবরণী লেখাচ্ছেন, টুনির নাম ধাম বয়স পিতৃ পরিচয়। কিন্তু নিজের সমস্ত চিহ্ন নিঃশেষে মুছে দিয়ে যে চলে যেতে চায়, কৃত্রিম পরিচয়ের বেড়াজালে ঘিরে আবার তাকে ধরে আনবে কে? কোন সংবাদপত্র পাঠক অসংখ্য বিজ্ঞাপন কণ্টকিত সংবাদপত্রের একটি পৃষ্ঠা থেকে গুটি কয়েক শব্দ আহরণ করে নিয়ে পথে পথে
অনুসন্ধিত সুদৃষ্টি নিক্ষেপ করে বেড়াবে। কে কান দিয়ে শুনবে বেতার ঘোষকের হৃদয় স্পর্শহীন নিরস কণ্ঠের একঘেয়ে ঘোষণা। মেয়েটি লম্বায় 3.5 ফিট, গায়ের রং ফর্সা, মুখের গড়ন সুশ্রী, মাতৃভাষা বাংলা। নিষ্ফল আবেদন অবশেষে একদিন ক্লান্ত হয়ে থামে। কিন্তু মাতৃহৃদয় কি কোনোদিন ক্লান্ত হয়? ক্লান্ত হয়ে থেমে যায়? তা যায় না। দুটি ব্যাকুল চোখের সন্ধানী দৃষ্টি পথে ঘাটে হাটে বাজারে মেলার ভিড়ে স্কুলের দরজায় 10 বছর ধরে 10 বছর পরেও খুঁজে বেড়ায় 7 বছরের সেই মেয়েটাকে। এই দীর্ঘ ব্যবধানে যে রূপান্তর ঘটছে, তার আধময়লা নীল ছিটের সেই ফ্রকটা যে চিরদিন অবিকৃত থাকা সম্ভব নয়, এ খেয়ালও হয় না। শুধুই তো রূপান্তর নয়, টুনির মতো গৃহবঞ্চিত ভাগ্য বিড়ম্বিত শিশুদের যে ঘটে জন্মান্তর। এইটা সে জন্ম কারো হয়তো নামগোত্রহীন অন্ধকারের আড়ালে, কারো বা নতুন পরিচয়ের গৌরবজ্জ্বল মহিমায়। কে বলতে পারবে কোথায় ছিল সেই জন্মাগার? পথ থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে কে টুনিকে দিল আশ্রয়? কে বাঁধলো আবার মিথ্যা পরিচয়ের নূতন ফাঁসে? কে বলবে কবে কোন ভাঁকে মৃত্যু ঘটলো টুনির? কে খোঁজ রেখেছে মহানগরীর ধূলি ধূসর পথে লক্ষ পদচিহ্নের নিচে কখন নিশ্চিহ্ন হয়ে গেল ছোট ছোট পায়ে দুখানি পায়ের চিহ্ন? এইটা, এই লাইনটা। কার পায়ের চিহ্ন সেটাই বলেছে। টুনির কাহিনীকারক লেখনী পেল ছুটি, বাঁচল নিঃশ্বাস ফেলে। চোদ্দটা বড় আছে। ঠিক আছে, পড়িয়ে দিই চলো 14টা। ম্যাম আপনার শরীর কেমন আছে এখন? ঠিক আছে, গলাটা একটু সমস্যা হচ্ছে, নইলে ঠিক। যবনিকা উত্তোলন করলাম মফস্বলের একটি ক্ষুদ্র শহরের নিতান্ত ক্ষুদ্র একটি বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে। শীতটা এবার পড়েছে যেন সংহার মূর্তিতে। আচ্ছা, বাজার দরের এই লাইনটা, বাজার দরের মতো মুখরোচক প্রসঙ্গের পরিবর্তে আলোচনা চলছে শীতের অসহনীয়তা সম্বন্ধে। কি নিয়ে আলোচনা চলছে সেইটা। এরকম বড় মানসিক কাণ্ড যে কোঁচার খুঁট ও শাড়ির আঁচল গায়ে দেওয়া দেশের জন্য নয়, সে কথা কে না বলবে। দুর্দান্ত পশ্চিমী শীত সামলাতে কোঁচার খুঁটের মতো তুচ্ছ বস্তুও জোটে না, এমন দেশও বিরল নয়। কৌপিন বস্তু ভারত। ওই পশ্চিমের শীতের সঙ্গে কার তুলনা করা হয়েছে? তারপরে হলো ভাগ্যবান সম্প্রদায়ের কাছে শীত কেমন? শীতের দাঁতটা কিছুটা তোতা ভোঁতা, কিন্তু সংসারে দুর্ভাগা জীবের সংখ্যাই যে বেশি। দেশের 12 আনা অংশই তো জুড়ে বসে আছে ওচার দল। তাহলে দেশে কত শতাংশ মানুষ হচ্ছে ওচার দল, সেইটা বলেছে।
বাঘের দাঁতের চাইতে যে শীতের দাঁতটা কিছু কম ধারালো, এ বিশ্বাস এবারে আর তাদের নেই। তবে ধনী এবং নির্ধন এই উভয় সম্প্রদায় ছাড়াও আরেকটি সম্প্রদায় আছে শীত যাদের সহজে কাবু করতে পারে না, সেটি হচ্ছে শিশু সম্প্রদায়। তাহলে প্রথমে যে দুটো ম্যাম ওচা বল- বলো বলো কি বলছো? ম্যাম ওচা বলতে কি ধনীদের বলা হচ্ছে না দরিদ্রদের বোঝানো হচ্ছে? না, এখানে সংসারে দুর্ভাগা যারা তাদেরকেই বলা হচ্ছে। ধনীরা তো সবকিছুই পায়, যারা কিছু পায় না তাদেরকে বলা হচ্ছে। এহেন শীতেও তাদের শীত বস্ত্রের প্রাচুর্য দেখলেই মাথা গরম হয়ে ওঠে এবং ঠান্ডা লাগার বিভীষিকাকেও তারা আমল দেয় না। শীত বলে কোনো কিছুতে উৎসাহের অভাব দেখবে না তাদের। এমনই একটি দল বিপুল উৎসাহে আজ জমা হয়েছিল তাদের স্কুল গ্রাউন্ডে। এখানে যে স্কুলটার কথা বলা হচ্ছে সেই স্কুলে, এখানে যে স্কুলের কথা বলা হয়েছে স্কুলটা কিন্তু মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত আছে। স্কুলের আজ বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব। যার যা কৃতিত্ব শুধু যে তারই পুরস্কার পাওয়া যাবে তা তো নয়। অনেক দিনের অনেক রিহার্সালের পর কৃষ্ণ সুদামা ও ধ্রুবের তপস্যা অভিনয় হবে। এছাড়া নাচ গান মুখ অভিনয় ইত্যাদি কত কি কাণ্ড। তাহলে এখানে কি কি অভিনয় হবে? কৃষ্ণ সুদামা আর ধ্রুবের তপস্যা, দুটো পৌরাণিক কাহিনী অবলম্বনে তৈরি নাটক। শুধু হুল্লোড় করে বেড়াতে পটু এমন দলই অবশ্য বেশি। এর মধ্যে রেবা বলে একটি মেয়ে, কোনো দলেই নেই এমন একটি মেয়েকে কোথা থেকে যেন আবিষ্কার করে টানতে টানতে নিয়ে এসে হেসে গড়িয়ে পড়ে বলে, দেখেছিস তাই মজা, লীলার পাঠ রয়েছে অথচ বসে আছে চুপচাপ। এই তুই তুই না ধ্রুব সাজবি? লীলা তার কবল মুক্ত হবার মৃদু চেষ্টা করে বলে, সাজবো না? না, কি বলেছি? এক্ষুনি তো হচ্ছে না। ওমা, তাই বলে হাঁড়ি মুখ করে সিঁড়িতে বসে থাকবি? আরেকটি পরিহাস রসিকা কৃত্রিম গম্ভীর ভাবে বলে, এই ও বোধ হয় এখন থেকেই তপস্যা করছিল, তাই না লীলা? পদ্ম পলাশ লোচন হরিকে দেখতে দেখতে টেকতে পেলি নাকি? হ্যাঁ পেয়েছি, হলো তো? না, লীলার আজ দেখছি বেজায় রাগ। বাবা, তবু যদি না পাঁচ পাঁচটা প্রাইজ পেতিস। আবার যদি তোর মতো হতো, উফ, বাবা বলে দিয়েছিলেন যদি একটাও প্রাইজ পাস তো একটা ফাউন্টেন পেন কিনে দেব। তাহলে বাবা কি দিতে চেয়েছিল? একটা ফাউন্টেন পেন। একটা তাই হলো না ভাগ্যে। আমাদের তো ঢেকির, আর কি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে, তোর বাবা কি বলেন তাই শুনে শুনে কান পচে গেল। বিরক্ত লীলা এই সভ্য মন্তব্যটি ব্যক্ত করে হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। দেখেছিস তাই কি অসভ্য। লীলার ব্যবহারে আহত রেবা পার্শ্ববর্তিনীর কাছ থেকে সহানুভূতির আশায় প্রায় কাঁদো কাঁদো হয়েই কথাটা বলে। তারপর অনিলা মেয়েটি
জয়েন হতে পারোনি, আমি তো দেখলাম না। জয়েন হয়েছো? মুস্তাফা, প্রিয়াঙ্কা তো হয়েছে। হ্যাঁ ম্যাম, প্রথম দিকে হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। সঞ্চয়িতাদেরকে বুঝতে পারিনি তো। অনিলা মেয়েটি শুধু যে পরিহাস রসিকা তা নয়, নিরপেক্ষ সমালোচকও। তাহলে নিরপেক্ষ সমালোচক কে এখানে? অনিলা। তাই তরুণীদের মতোই মুখ বেঁকিয়ে বলে, শুধু অসভ্য, দেমাগে মাটিতে পা পড়ছে না মেয়ের। পাঁচ পাঁচটা প্রাইজ পেয়েছেন, দিদিমণিরা বেশি 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 ভালোবাসে, তার উপর আবার সুন্দর। রেবা যদিও ইতিপূর্বে বান্ধবীর ব্যবহারে আহত হয়েই অনুযোগ তুলেছিল, তবু কথায় বলে, আসলে কিন্তু অহংকারও নেই ভাই, বরং সুখ্যাতি করলেই রেগে যায়, একটু যেন পাগল পাগল। বোঝা গেল নিতান্তই সে লীলার অন্ধভক্ত। তাহলে লীলার অন্ধভক্ত কে এখানে? রেবা। হ্যাঁ। লতিকা দিদিমণি তো বলছিলেন, ওর আমি কি হতে চাই এই রচনাটার জন্য ফুল মার্কের চাইতেও নাকি বেশি নম্বর দেওয়া উচিত ছিল, কাগজে নাকি ছাপিয়ে দেওয়া যায়, পাগলে বুঝি পারি, স্রেফ দেমাক। কিন্তু গুড কন্ডাক্টের প্রাইজটাও তো ওই পেল, পাবে না কেন? ক্লাসে ভিজে বেড়াল সেজে বসে থাকতে পারলে সকলেই পেতে পারে। এই রে, অনিলা লীলাকে হিংসে করছে। তাহলে কে হিংসে করে? অনিলা লীলাকে হিংসা করে। সোনালি বলে মেয়েটি খিলখিল করে হেসে ওঠে। অনিলা খালি লীলার নিন্দে করে। ও তো বাপু শান্তশিষ্ট আছে, কই এতদিন ভর্তি হয়েছে, কারুর সঙ্গে ঝগড়া হয়েছে? কথাই কম কয় না, তা ঝগড়া? বাহ, কেন কথা কইবে না? রেবা বলে, এক একদিন তো কত গল্প করে, খুব গরিব বলেই তাই একটু গম্ভীর, দেখিস না একটা জামা পরে রোজ আসে। তোর তো অনেক জামা আছে, একটা দিলেই পারিস। বলে অনিলা মুখ বাঁকায়। ইস, দিলে নেবে কিনা, একটা পেন্সিলই নেয় না। সেদিন ছোট্ট একটুখানি পেন্সিল দিয়ে কষ্ট করে লিখছিল বলে কত সাধলাম আমার একটা পেন্সিল নিতে, কিছুতেই নিল না। এই শব্দটা খোসামোদ, তুষ্ট করা যেটাকে বলা হয়। এরপরে, বালিকা সুলভ চাঞ্চল্যের অভাব থাকলেও অন্য অনেক গুণ যে আছে লীলার, এ কথা কে অস্বীকার করবে? লীলা কি কি পারে? লেখাপড়া, সেলাই, ছবি আঁকা, রান্না ইত্যাদি সবকিছুতেই প্রথম হয়ে এবং এই সঙ্গে সৎ স্বভাবটা যোগ করে পাঁচ পাঁচটা পুরস্কার অর্জন করেও অভিনয় নৈপুণ্যের গুণে আরো গোটা তিনেক পুরস্কার ভবিষ্যতের খাতায় জমা রইল তার। স্কুল থেকে বাড়ি বেশি দূর নয়, একলাই যাওয়া আসা করে লীলা। তবে আজ তো দিব্যি রাত হয়ে গেছে, একটু ইতস্তত করে বেচারা। আজকের দিনে কত মেয়ের বাড়ি থেকে মা কাকিমা দিদি বৌদি ইত্যাদি এসেছেন, পুরস্কার প্রাপ্ত মেয়েদের তো কথাই নেই, বাবা কাকা দাদারাও আছেন সঙ্গে, তাদের সঙ্গেই চলে যাবে মেয়েরা। লীলা যেই ভর্তি হলো, এই জায়গাটা লীলা যেই ভর্তি হলো,
সেই তারা মেয়েদের স্কুল ছাড়িয়ে দিলেন। জেঠিমার আর ছোট কাকিমার মেয়েরা এই স্কুলেই কি পড়তো না আগে? লীলা যেই ভর্তি হলো সেই তারা মেয়েদের স্কুল থেকে ছাড়িয়ে দিলেন। ছোট কাকিমা মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন সেখানের স্কুলে পড়তে। জেঠিমার মেয়েরা সেই অবধি তো ছেড়েই দিল পড়া, বাড়িতেই বসে আছে 24 ঘন্টা। জেঠিমা অবশ্য বলেন বড় হয়েছে আর পড়ে কি হবে, সংসারের কাজকর্ম শিখুক, কিন্তু লীলার বিশ্বাস হয় না সে কথা। এতদিন বড় হলো না, হঠাৎ লীলা স্কুলের দরজায় পা দেবার সঙ্গে সঙ্গেই বড় হয়ে গেল তারা। তাহলে লীলার স্কুলের দরজায় পা দেওয়ার সাথে সাথে কাদের বড় হয়ে যাওয়ার কথা বলা হয়েছে? ম্যাম এই কাকিমা জেঠিমা এরা কারা এখন, যারা লীলার বাড়িতে মানে লীলা যাদের বাড়িতে থাকে লীলা তাদের এখন কাকিমা? যাদের বাড়িতে রয়েছে তাদের কথা বলা হয়েছে। এটা আমরা ফ্ল্যাশব্যাকে পড়বো যে কোথায় লীলা আছে, কিভাবে মানে তারা পেল এইটা। তবু তো তারা লীলাদের মতো গরিব নয়। জ্যাঠামশাই, কাকা, ছোট কাকা সকলেই কলকাতায় অফিসে চাকরি করেন। সকালবেলায় তাড়াতাড়ি ভাত টাত খেয়ে ছাতা ও পানের ডিবে নিয়ে ছুট 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 আসবেন সেই সন্ধ্যা হলে। নিশ্চয়ই অনেক টাকা মাইনে পান তারা, নইলে রোজ রোজ এত কষ্ট করতেন কখনো? লীলাদের বাড়িতে কে আছে অফিস যেতে? কেউ না। টাকা তবে আসবে কোথা থেকে? নেহাত নাকি ঠাকুমা শরৎ শশী দেবীর নামে কোথা থেকে যেন সুদের টাকা আসে। এই লীলার কথা মনে পড়ছে তো? এই লীলাই আসলে কে? টুনি। হুম। তাহলে টুনির এখানে এবার ঠাকুমার নাম কি? শরৎ শশী। তাই দিয়ে কোনো রকমে চলে যাচ্ছে তিনজনের। লীলার বাবা ছিলেন না কি এদেরই তাই, একদম নিজের ভাই, ঠাকুমারই ছেলে নাকি এরা। কিন্তু মজা এই সকলেই আছেন, দিব্যি বেঁচে আছেন। মাঝখান থেকে লীলার বাবাটি স্বর্গে গিয়ে বসে আছেন। লীলার ভাগ্য চিরদিনই একরকম, চিরদিন সে একা। আচ্ছা, লীলাই কি কারোর সঙ্গ চায়? জ্যাঠামশাইয়ের বাড়িতে যে থাকতে হয়, হয় না তাকে, এটা তো সে রীতিমতো সৌভাগ্যই বটে। ভাবে 22টা লোকের গজগজানি শুনে থাকতে হলে হয়তো টিকতেই পারত না। তাদের এই ছোট সংসারই ভালো। শুধু আর একটা লোক বেশি থাকলেই খুব বেশি ভালো হতো। ওই অফিস যাওয়া মানে বাবার কথা সে ভাবছে। আচ্ছা, এখানে আর সেরকম কিছু নেই। জন্মলগ্নের ক্রূর পরিহাসে লীলার জীবন শুধুই অগৌরবের, শুধুই অবহেলার। তাহলে কার জীবন? জন্মলগ্নের ক্রূর পরিহাসে কার জীবনটা হচ্ছে অবহেলার আর অগৌরবের? এবার রেবা বলছে যে বাবা গাড়ি করে আমাকে নিতে এসেছেন। বাবাকে বললাম আমার একটি ভীষণ বন্ধুকে তার বাড়ি পৌঁছে দিতে হবে। ও হরি, বন্ধুর আর দেখা পাই না। এদিকে বাবা দাঁড়িয়ে আছেন। লীলা প্রায় পা বাড়িয়ে বলে, এইটুকু রাস্তা আবার গাড়িতে যাব কি? রোজ গাড়িতে যাই? বাহ, রোজ বুঝি রাত্রির হয়? আর এত জিনিসপত্র নিয়ে ও কি তাড়াতাড়ি পালাচ্ছিস যে? আমি বুঝি তোর প্রাইজগুলো কেড়ে নেব? নিলেও ক্ষতি নেই, ক্ষতি নেই। লীলা একটু ক্ষুব্ধ হাসি হেসে বলে, আমার তো বাড়ি নিয়ে যাওয়াও যা, রাস্তায় ফেলে দিয়ে যাওয়াও তাই, কেই বা দেখছে? কেন ভাই? রেবা কোমল সহানুভূতির সুরে বলে, তোর মা দেখবেন না? মার তো আজ 10 দিন জ্বর, আজ খুব বেশি জ্বর দেখে এসেছি। তাহলে লীলার মায়ের আজ 10 দিন ধরে জ্বর। রেবার সহানুভূতির স্বর লীলার হৃদয় স্পর্শ করে কিনা কে জানে, কিন্তু আঘাত করে আত্মসম্মানে।
তাই আবহাওয়াটা বদলে ফেলতে হঠাৎ হেসে উঠে বলে, তার চেয়ে এক কাজ কর বরং, এগুলো তুই নিয়ে যা, বাড়িতে সকলে খুশি হবেন। তোর ভাগ্যেও দু চারটে ফাউন্টেন পেন জুটে যাবে। ইস, তাই না? নাম লেখা নেই যেন, নামের টিকিটগুলো ছিঁড়ে ফেল। হুম, এই প্রাইজগুলো পেয়েছি, চোখে দেখলেও বিশ্বাস করবে না কেউ। না রে লীলা, তুই সত্যি সত্যি তুই আর না ভাই আমাদের বাড়ি, আয় না ভাই আমাদের বাড়ি, মা কত খুশি হবেন। আমাকে দেখে খুশি হবার মতো কি আছে? বাব্বা নেই আবার, যত রূপ তত গুণ। আমি গল্প করি বলে দাদা তোর নাম রেখেছে রেবার সর্বগুণ সম্পন্না বান্ধবী। তাহলে কি বলে ডাকে? থাক, আর দেখাতে হবে না, তুই যা, তোর বাবা আবার দেরি দেখে রাগ করবেন। বাবা আমার ওপর রাগ করবেন তাহলেই হয়েছে। মা বলে এই যে আদর দিয়ে মেয়েটার মাথা খেলে তুমি, এটা কে বলে এই কথাটা? এটা রেবার মা রেবার বাবাকে বলে, ঠিক আছে? এটা রেবার সম্পর্কে বলা হয়েছে। কোন মেয়েটি সম্পর্কে? রেবার সম্পর্কে বলা হয়েছে। মেয়ের হতাশ মুখ দেখে রবিনবাবু সান্ত্বনার সুরে বলেন, মেয়েটি বোধহয় একটু অহংকারী, তাই না? বেশি নাই বা মিশলে। না বাবা না, অহংকারী কেন হবে, বড্ড গরিব কিনা তাই। তাহলে রবিনবাবু হচ্ছে রেবার বাবার নাম। বেশ কথা, গরিব হলে বুঝি ভদ্রতা সৌজন্য এসব শিখতে হয় না? মুহূর্তে গলার স্বর করুণ করে রেবা বলে, ওর মার যে খুব জ্বর বাবা, কে দেখবে বলো? আহা, বেচারার তো বাবা নেই, ভাই বোন কিছুই নেই, তাই বুঝি? আহা, আচ্ছা, আর একদিন নেমন্তন্ন করে এনো তোমার বাড়িতে, কি বলো? তা বেশ ভালো বন্ধু জুটেছে তোমার। এই কথাটা, ভালো বন্ধু কাকে বলা হয়েছে সেটা। আচ্ছা, এবার হলো, জ্বর বেশি হলেও সুকৃতি দেবী বিছানা ছেড়ে জানলায় বসে আছেন। সুকৃতি দেবী হচ্ছে কার মায়ের কথা বলা হয়েছে? লীলা। রাত হয়ে গেল তবু মেয়েটা এলো না, ভাবনা হয় বই কি। 11 বছর বয়স, 11-12 বছর বয়স হলো, নেহাত ছেলে মানুষ তো নেই আর, একলা আসা যায় এইটা। তাহলে এই মুহূর্তে লীলার কত বয়স সেইটা। একটু হোল্ড করো 1 মিনিট। হ্যালো, একটা মিনিট পর আছে। হুম। শুধু শুধু বয়স বলেই নয়, রূপটাও যেন অন্যায় রকমের বেশি। সুকৃতির ঘরে এত রূপ কেন?
বিয়ের বাজারে হয়তো এ বাস্তব অতিরিক্ত মূল্যই আছে। রাজার ঘরে পড়বার মতো মেয়ে, কিন্তু রাজবাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিতে হলে আরো যে জিনিসটা দরকার সুকৃতির তা কই? কত মেয়ে গেল এই পথ দিয়ে, হাসি গল্পে পথ মুখরিত করে। লীলা কই? আজকে অন্তত কাউকে পাঠাতে পারলে হতো। না, ওই যে কড়া নাড়ার শব্দ হলো, শরৎ শশী দেবী দেবেন দরজা খুলে। বুড়ো হলেও চিররুগ্ন পুত্রবধূর চাইতে তিনি কর্মঠ। তাহলে চিররুগ্নকে সুকৃতি দেবীর কথা বলা হয়েছে। হ্যাঁ এসেছে, সরস্বতীর সত্য সম্ভাষণ শোনা যাচ্ছে। এত দেরি কেন লা? আমি ভেবে মরছি, গোড়ায় ধরে নিয়ে গেল বুঝি। সত্যি কথা বললেই অসভ্য। পারবি লো পারবি, গোড়ার মুন্ডু ঘোরাতে পারবি আর দুদিন পরে। ঘরে এসে পুরস্কার লব্ধ বস্তুগুলো চৌকির এক ধারে ফেলে লীলা মার কপালে হাত দিয়ে দেখে বলে, জ্বর কমেনি? একটু কমলো বোধ হয় এতক্ষণে। তোর এত দেরি কেন রে? থিয়েটার ছিল কিনা? ম্যাম গোড়া বলতে কি বোঝাচ্ছে? গোড়া মানে পুলিশ, ইংরেজ শাসকদের কথা বলা হচ্ছে। গোড়া বিদেশিদের। গোড়া মানে তো ও ম্যাম তাহলে মানে তখনকার ব্যাকগ্রাউন্ডে লেখা এটা? হুম হুম, সালটা লক্ষ্য করো তাহলেই তো বুঝতে পেরে যাবে। বলাই দাস। সকলের তো পাঠ ছিল না, তা কই? কিছু প্রাইজ পেলি না? পেয়েছি। ওমা কই দেখি, বলছিস না যে? এই তো বললাম, ওই রয়েছে দেখো না। ওমা অনেকগুলো পেয়েছিস যে, ভালো হয়েছে, তুলে রাখ যত্ন করে, আর ঠাকুমার কাছে গিয়ে খাবার খাবি বুঝলি। আচ্ছা এখানে তেমন কিছু নেই। শরৎ শশী দেবী কি দিচ্ছে? 4টে শুকনো রুটি আর সামান্য নতুন খেজুরের গুড়। কি খেতে দিল? ঠিক আছে এইটা। ফেলা যাওয়ার অর্থটা অবশ্য বেশি মারাত্মক নয়। ফেলা যাওয়া, সকালের রাধা দুটো ভাত পড়ে আছে হাঁড়িতে, তাই দিয়ে কাজ চালাবার কথা। রোজই তাই চলে। বাড়ির দুটি বিশিষ্ট ব্যক্তি যখন রাত্রে অন্নবঞ্চিত সামান্য একটা ক্ষুদে মেয়ের মুখ এঁঠো চাল আবার রাঁধবে কে? বাঁধতে তো সেই শরৎ শশী। সুকৃতি আর কদিন হাঁড়ির ভাত নিতে পারেন। আচ্ছা এখানে এসব কিছু নেই। আচ্ছা, এই শরৎ শশীর যত জ্বালা, নেহাত বড় বউ নবউ ছোট বউ কেউই আমল দেয় না, তাই মেজ বউয়ের কাছেই পড়ে থাকা। শরৎ শশী কার কাছে থাকেন এইটা। তাছাড়া আজন্ম রুগ্ন যে, সবাই ফেলতে পারে, শরৎ শশী তো ফেলতে পারেন না। তবে গলার কাঁটা ওই মেয়েটা, নেহাত বিধবার এক ফোঁটা অবলম্বন, তাই নাশ হয়ে উপায় নেই। খেয়ে এসে লীলা দেখলো যে মা ঘুমে অচেতন। এই সময় জ্বরটা কমে, ডাকলে আর সাড়া মেলে না, এত অবসন্ন। উম তবে সজাগ থাকতে হয়, কখন সুকৃতি দেবী ডাকেন কে জানে। ছেলে মানুষ লীলা তবু অভ্যস্ত হয়ে গেছে সেই দায়িত্ব পালনে। আচ্ছা, বিছানায় যেন কে জল ঢেলে দিয়েছে, এত অদ্ভুত ঠান্ডা, বিছানায় কে যেন জল ঢেলে দিয়েছে, কোন সময়ের কথা বলা হয়েছে এটা দাগ দাও। এটা তুলে প্রশ্ন এসেছিল। 12 মাস যদি জ্বরে না ভুগতেন সুকৃতি দেবী, ছোট খুঁড়ির মতো নিটোল শরীরটি হতো তার, হয়তো তারই বিছানার এক পাশে একটু জায়গা হতো লীলার, অন্তত শীতকালটাও।
এসবের আর দরকার নেই এখানে। আচ্ছা, রান্না শিখবার এই বইখানা নিয়ে কোন রান্নাটা পরীক্ষা করতে যাবে শশীর রান্নাঘরে? তেল, হলুদ আর লঙ্কা সর্ষেই যেখানে যথেষ্ট উপকরণ। পুরনো একটা বালির কৌটোয় কোথায় যেন লুকানো থাকে একটু ঘি। দশমী দিন বার করেন শরৎ শশী, সেইখানেই যাবে লীলা মাংস, পোলাও, চপ কাটলেট রান্নার রিহার্সাল দিতে। হ্যাঁ, কাজে যদি লাগে তো লাগবে। এই পশমগুলো, অসম্ভব শীত পড়েছে। কত কষ্ট পাচ্ছেন সুকৃতি দেবী শীতের কাঁপুনির সঙ্গে জ্বরের কাঁপুনির যোগাযোগে। খুব তাড়াতাড়ি হাত চালালে ছোটখাটো একটা সোয়েটারের মতো বুনে দেওয়া যেতে পারে এই বছরেই। আজকেই আরম্ভ করবে নাকি? না থাক, কাল থেকে যা হয় হবে। আজ না হয় শুধুই বিছানায় শুয়ে শুয়ে ভাববে লীলা। অন্ধকার ঘরে দেওয়ালের দাঁত খিচুনিটা চোখে পড়বে না বিছানার মালিন্য। লীলা যদি রেবা হতো এ কথা শুধু কল্পনা করতে দোষ কি? কেউ তো শুনতে পাবে না যে হেসে উঠবে লীলার ধৃষ্টতা। বিস্মৃত স্মৃতির রোমন্থনেও কিছুমাত্র তৃপ্তি নাই। বিধাতার অগাধ নিষ্ঠুরতার সাক্ষ্য দিতেই হয়তো সারা জীবনটা কেটে যাবে লীলার। এই লাইন, এটাই শেষ এখানে। এরপর 15 শুরু, 15টা নেক্সট কাল থেকে করবো। বলো, কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে বলো। প্রশ্নটা দিয়ে দিতে হবে, 15 অব্দি হয়ে যাক, তারপর প্রশ্নটা দিয়ে দেবো। আচ্ছা, ধর্মমঙ্গলটা আমরা আগামীকাল থেকে শুরু করব, ঠিক আছে? এই সপ্তাহে পড়াবো বেশ কয়েকটা, মানে এই সপ্তাহ সামনের সপ্তাহ। আমি এই জন্য আজকে একটু গলায় প্রেশারটা কম দিচ্ছি, পারছি না বেশি কথা বলতে। তো না ম্যাম, আপনি ধীরে সুস্থেই পড়ান, কোনো অসুবিধা নেই। ধর্মমঙ্গলটা কাল থেকে স্টার্ট করব, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করে নিই এই একটা সপ্তাহ কি দুটো সপ্তাহ, তারপরে আবার রুটিনে আমরা যেমন করছিলাম ফিরে আসবো আশা করছি। অ্যাডজাস্ট আছে, খুব একটা কিছু পিছিয়ে নেই। তবে বলয় ক্লাসটা একটু শেষ করে দেবো, এবার প্রশ্নটা দিতে হবে তো। কালকের ক্লাসটা করে নি, তারপর আবার বলছি কবে দিচ্ছি, মানে বৃহস্পতিবারে করাবো, তারপর হয় বুধবার নইলে বৃহস্পতিবার, সেটা বলে দিই।